আসসালামু আলাইকুম সবাইকে লুমিনাসে ওয়েলকাম এবং তার সাথে সাথে অ্যাকাউন্টিং আর্মি পেজে যারা আছো তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আমাদের গ্রুপগুলোতে যারা আছো। সো দেখো আমাদের লেকচার 1 অলরেডি ক্লাস শেষ। আমি যদি ভুল না করি আমাদের মোশক ব্রাঞ্চ ফাউন্ডার ব্রাঞ্চে ক্লাস শেষ। লেকচার 1 এ অনেক টপিক নিয়ে আলোচনা হয়েছে। সো মনে হয়েছে যে আমাদের আরেকটা ছোট্ট টপিকে একটা ক্লাসের একটা অংশ তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা ক্লাসে যখন বিভিন্ন লেনদেন নিয়ে পড়াশোনা করতেছিলাম তখন আমরা একটা লেনদেন পাইছি যে পণ্য ক্রয়। এই পণ্য ক্রয় রিলেটেড লেনদেনগুলো যখন হিসাব সমীকরণে বসানোর চিন্তা করলাম বা আমরা যখন বিশ্লেষণ করার চেষ্টা করলাম তখন দেখলাম এখানে আমাদের একটা কনসেপ্টে একটু প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে আমরা সবাই তো কালান্তিক মজুদ পদ্ধতিতে পড়াশোনা করছি, বাট আমাদের অপশন অবিরত মজুদ পদ্ধতিতেও সাজানো যেতে পারে। তো সেই জন্য আমি আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো দেখো আমরা যখন কালান্তিক মজুদ আর অবিরত মজুদ নিয়ে পড়বো আমাদের কিছু বেসিক আইডিয়া থাকতে হবে। যেমন কালান্তিক মজুদ মানে কি? কালান্তিক মজুদ মানে হচ্ছে আমি মজুদ পণ্য অবশ্যই কাউন্ট করবো, কিন্তু কখন জানো? কালের শেষে। কখন কাউন্ট করবো? কালের শেষে। তার মানে কালের শেষে কাউন্ট করতে গেলে যখন প্রতিনিয়ত ক্রয় বা বিক্রয় যাই হবে আমরা সেগুলোকেই প্রায়োরিটি দিব, মানে ক্রয়কেই প্রায়োরিটি দিব। এবং বছর শেষে গিয়ে আমি মজুদ পণ্য কাউন্ট করে দেখবো যে আমার মজুদ পণ্য কতটুকু আছে। তার মানে প্রতিনিয়ত কাউন্ট করার দরকার নাই। তার মানে আমার প্রায়োরিটি থাকবে কার দিকে জানো? আমার প্রায়োরিটি থাকবে ক্রয়ের দিকে। আর পণ্য ক্রয় করলে আমার হিসাব সমীকরণে কেমন প্রভাব পড়বে? যেমন আমি পণ্য ক্রয় করলাম, ক্রয় করার কারণে আমার ব্যয় বৃদ্ধি পাবে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে। খেয়াল করো, যেটা আমরা সবাই জানি। এবং যেহেতু আমি পণ্যটা নগদে ক্রয় করলাম তাহলে আমার নগদ টাকা কমে যাবে এবং আমার সম্পদ হ্রাস পাবে, যেটা আমরা সবাই জানি। এই পদ্ধতির নাম হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। তাহলে সেম লেনদেন নগদে পণ্য ক্রয়, এটা যদি আমি অবিরততে চিন্তা করি, অবিরত মজুদ মানে হচ্ছে আমি বিরতিহীন প্রতিনিয়ত মজুদ কাউন্ট করব, প্রতিনিয়ত মজুদ কাউন্ট করব। তার মানে আমার এখন পণ্য ক্রয় হলে ক্রয়ের দিকে আর ফোকাস থাকবে না, আমার ফোকাস চলে আসবে কার দিকে? মজুদ পণ্যের দিকে। তাহলে খেয়াল করো, আমি নগদে পণ্য ক্রয় করলাম কিন্তু আমার ফোকাস থাকবে কার দিকে? মজুদের দিকে। তাহলে আমরা চিন্তা করবো, আচ্ছা পণ্য ক্রয় করছি, ক্রয় বাড়তেছে না, এবার আমার মজুদের দিকে ফোকাস। ক্রয় করলে জানি কি হয়? মজুদ পণ্য বাড়ে। আমরা জানি মজুদ পণ্য একটা সম্পদ, তার মানে আমার সম্পদ বাড়তেছে। তাহলে তখন আমরা চিন্তা করব আমার মজুদ পণ্য বাড়তেছে মানে সম্পদ বাড়তেছে, মানে এ প্লাস। আর আমি এই মজুদ পণ্য নগদে কিনছি, তার মানে আমার নগদ টাকা কমতেছে, তাহলে আমি বলবো কি? এ মাইনাস। তাহলে খেয়াল করো, একই লেনদেন একটা উত্তর হবে ওই মাইনাস, আর মজুদ অবিরত মজুদের যদি চিন্তা করি হবে এ প্লাস আর এ মাইনাস। তাহলে আমরা কোনটা উত্তর নিব? আমরা মাথায় রাখবো যে আমাদের এই কালান্তিক মজুদের প্রায়োরিটি থাকবে বেশি, কারণ এটা আমরা সবাই জানি, এটা আমরা শিখে আসছি। যদি কোনো কারণে অপশন এটা না থাকে তখন আমরা অবিরত মজুদ পদ্ধতিতে চিন্তা করব। তাহলে এবার চলে আসো, কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলা লেখা হবে, কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলার পরিবর্তে আমাদেরকে মজুদ পণ্য নামিয়ে লিখতে হবে। সো আশা করি এর আলোচনাটা তোমরা বুঝতে পারছো। সো এই বিষয়ে যখন তোমরা বিস্তারিত পড়তে যাবা তখন আমাদের লুমিনাসের বইটা ফলো করবা, দেখবে এই বিষয়ে বিস্তারিত কথা বলা আছে। তবে আমি যতটুকু বললাম এতটুকু আলোচনা দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলা অনেক সুন্দরভাবে সলভ করতে পারবো এবং ইনশাআল্লাহ ইন ফিউচার যদি এই টপিক থেকে প্রশ্ন আসে সেটাও সলভ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।